দ্রোহের আগুনে মুক্তির ৩৬ জুলাইয়ে শহীদদের স্মরণ। জেলায় জেলায় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন। গণ অভ্যুত্থানের চেতনায় দেশ গঠনের অঙ্গীকার। টাকা দিলেই মিলছে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা। রাজশাহীতে সমাজসেবা কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সিন্ডিকেট সুবিধাভোগীদের সিম রেখে অর্থ আত্মসাতের অভিযোগ। কিশোরগঞ্জে নদীর তলদেশে সঞ্চালন লাইন মেরামত কাজের জন্য বন্ধ গ্যাস সরবরাহ। চরম বিপাকে বাসিন্দারা, স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগবে বলছে তিতাস। এবং নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে উল্টে পড়ল মালবাহী ট্রাক। গোপালগঞ্জে প্রাণ গেল গৃহবধূর। মাদারীপুরে ফার্নিচার দোকানে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের মৃত্যু। বাংলা সময়ের সঙ্গে আছি আমি। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদদের স্মরণে জেলায় জেলায় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। আলোচনা ও স্মরণসভায় বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই নতুন বাংলাদেশে ফিরেছে গণতন্ত্র, বাক স্বাধীনতা। হাজারো তাজা জীবনের বিনিময়ে এসেছে ৩৬ জুলাই। বিদায় হয়েছে ফ্যাসিস্ট। নতুন বাংলাদেশ পেল ছাত্র জনতা। শহীদদের রক্তঋণ শোধের দিনটিকে স্মরণে দেশব্যাপী পালিত হল নানা কর্মসূচি। বুধবার জেলায় জেলায় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে স্মরণ করা হয় জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদ সহ আত্ম উৎসর্গকারীদের। এতে শহীদ পরিবারের সদস্য ও আহত সহ ঢল নামে সর্বস্তরের মানুষের। গণঅভ্যুত্থানের চেতনায় দেশ গঠনের অঙ্গীকার করেন তারা। শহীদ আবু সাইদ যেভাবে জীবন দিয়েছে, তার জীবনের বিনিময় একটি নতুন বাংলাদেশ। ৫ই আগস্ট স্বৈরাচার সরকারের একজন পতন হয়। তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আমরা তাদের প্রতি দোয়া এবং শ্রদ্ধা জানাই। তিনি বাংলাদেশের মানুষের সেই আন্দোলনের প্রতি শ্রদ্ধা রেখে আজকে দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করেছে। বর্তমান সরকারের কাছে দ্রুত এই হত্যাকারীদের যেন বিচারের আওতায় আনে, তাদের সাজা কার্যকর করে। জান দেব, জুলাই দেব না স্লোগানে আয়োজন করা হয় ম্যারাথন ও শোভাযাত্রা। ৩৬ জুলাই থেকে শিক্ষা নিয়ে নতুন করে কেউ ফ্যাসিস্ট হতে চাইলে তা প্রতিহতের হুঁশিয়ারি দেন অংশগ্রহণকারীরা। তাদের রক্তের বিনিময়ে এই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তাদেরকে যেন এই গেজেটেডের আওতায় নিয়ে আসা হয়। তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের যেন আল্লাহ জান্নাতবাসী করে। শহীদদের প্রতি আমাদের ভালোবাসা এবং সুখ প্রকাশের জন্য আমরা এখানে এসেছি। আশা ভরসা সব ওই বাবা ওই ছেলেটা ছিল, আসলে ভাগ্য নেই। আল্লাহ শহীদের মৃত্যুবরণ করছে। তাকে যে কাঠামো কিংবা যে প্রশাসনিক যে ব্যক্তিগুলো তাকে এই শেখ হাসিনা হয়ে উঠতে সাহায্য করেছিল, এখনো পর্যন্ত তাদের কিন্তু আমরা পরিপূর্ণ বিচার এবং এই কাঠামোর পরিবর্তন আমরা এখনো দেখতে পাইনি। সপ্তবাস তরুণের জন্ম হয়েছে, আমরা আশাবাদী সেই সপ্তবাস তরুণরা তার সপ্ত বাস্তবায়নের জন্য নিরলসভাবে প্রচেষ্টা করে যাবে। জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনাও দেয় জেলা প্রশাসন। জুলাই চেতনাকে ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। তাদেরকে সর্বোচ্চ সম্মান এবং সকল কিছু ভাতা প্রদান এবং চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। জুলাই সনদ আমরা প্রত্যেকটি পৃষ্ঠায় প্রত্যেকটি অক্ষরে আমরা বাস্তবায়ন করব। আজকের এই ৫ই আগস্টে সেই কথাকে আবার উচ্চারণ করছি। শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং এই দেশ থেকে সকল ধরনের বৈষম্য দূর করা, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় তাদের কবর জিয়ারত ও ফাতেহা পাঠও করা হয়। আর আহতদের সুস্থতা চেয়ে মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করা হয়। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপনে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আলোকচিত্র ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী। বিস্তারিত জানাতে ক্যাম্পাসে আছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি যাচ্ছি তার কাছে। রানা, 2 বছর আগে 2024 সালের জুলাই ছিল 36 দিনের। সেই 36 দিনের আন্দোলন, সংগ্রাম, অবরোধ কর্মসূচি এবং অতঃপর স্বৈরাচার সরকারের পতন, সব মিলিয়ে আন্দোলন সংগ্রাম এবং উদযাপনের সেই সময়কালটি কেমন ছিল, সেই স্মৃতিচিহ্নগুলোই আসলে জড়ো করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পাশে। এখানে মূলত আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে সকালে জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপনে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে এই
প্রামাণ্যচিত্র এবং যে আলোকচিত্র সেটি প্রদর্শন করা শুরু হয় এবং সকাল থেকে আমরা দেখেছি যে এখানে শিক্ষার্থী সহ নানা বয়সী, নানা ধর্মের, নানা বর্ণের, নানা গোত্রের মানুষ এখানে আসছেন এবং তারা সেই যে জুলাইয়ের যে আন্দোলনের সময়কাল, সেই সময়ের যে স্মৃতি, সেই সময়ের যে ছবি, সেগুলো তারা দেখছেন এবং এক পাশাপাশি পুরো জুলাই মাসের ঘটনা প্রবাহগুলো কেমন ছিল সেগুলো প্রামাণ্য যে চলচ্চিত্র রয়েছে তার মাধ্যমে আসলে দেখানো হচ্ছে। এখানে শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, রাজশাহী সহ আশেপাশের এলাকার মানুষজন তারা আসছেন এবং তারা দেখছেন এবং একইভাবে নানা আয়োজনের মধ্য দিয়েই যে জুলাই অভ্যুত্থান দিবস সেটি আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পালিত হচ্ছে। এর আগে সকাল 10টায় একটি বর্ণাঢ্য র্যালি হয়েছে যেখানে এখানকার শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা অংশ নিয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে সেই বর্ণাঢ্য র্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এছাড়াও নানা সংগঠনের আয়োজনে কিন্তু এখানে দিনভর কর্মসূচি পালিত হচ্ছে। এর বাইরে রাজশাহী শহরে রাজশাহী জেলা প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনগুলোর কিন্তু নানাভাবে এই দিনটি উদযাপন করছে এবং এর মধ্যে রয়েছে আলোচনা সভা, এর মধ্যে রয়েছে সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং এখানে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম। তারা যেটি বলছেন যে গত 2 বছর আগে তাদের দিনগুলো কেমন ছিল, সেই জুলাই 2024 সেটি তারা আসলে ফিরে গেছেন সেই দিনগুলোতে। সেই দিনগুলো কতটা উত্তাল ছিল তারা সেটি সচক্ষে দেখতে পাচ্ছেন এবং তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছেন যে এইভাবে একটি তাদের যে আন্দোলন সংগ্রাম সেটিকে আসলে ফুটিয়ে তোলার জন্য। এবং তারা যেটি বলছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে নানা আয়োজন এবং রাজশাহী সহ আশেপাশের এলাকায় যেসব আয়োজনগুলো রয়েছে সেই আয়োজনগুলোর মধ্য দিয়ে তারা যে জুলাইয়ের স্মৃতি সেটি দেখতে পাচ্ছেন। তবে তারা যেটি প্রত্যাশা করছেন জুলাই যে বিপ্লব, সেই বিপ্লবে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা হবে এবং যারা নিহত হয়েছেন তাদের যে সম্মান, সেই সম্মানে সম্মানিত করা হোক। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা সমাধানে জনগণকে ধৈর্য ধরতে হবে। আওয়ামী লীগের 17 বছরের কুশাসনের ফলে এই সমস্যা বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সমাধানে সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী। দুপুরে সিলেটে জুলাই গণ অভ্যুত্থান দিবসের আলোচনা সভায় তিনি এই কথা বলেন। 17 বছর একটি আমদানিকারক চক্রের কাছে দেশকে নত করে রাখা হয়েছে বলেই জনগণকে নানা সমস্যার মুখে পড়তে হয়েছে বলে জানান বাণিজ্য মন্ত্রী। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন তিনি। এ সময় স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, সিটি প্রশাসক ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই যে 2 দিন পরে পরে 2-4 ঘন্টা লোডশেডিং হয়, আপনারাও উত্তপ্ত হন, আমরাও উত্তপ্ত হই যে দেশের মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। এই দেশটা যেন এই চক্রের কাছে নত থাকে, যাদের দিয়ে আমদানি করা হবে গ্যাস, এই উদ্দেশ্যে এই কাজগুলি করা হয়েছে। জ্বালানির চাহিদা মেটাতে, বিদ্যুতের পরিস্থিতি স্বাভাবিক করতে কিছু সময় দিতে হবে। এর মধ্যে যদি 2-4 ঘন্টা লোডশেডিং হয়, ঘাম ঝরে, স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়, মেনে নিতে হবে যে সেটার জন্য 17 বছর এই কুশাসনের ফলে বা অপশাসনের ফলে আমরা উত্তরাধিকার সূত্রে যেটা পেয়েছি, এটা থেকে বের হওয়ার জন্য এই সময়টা একটা ট্রানজিশন টাইম। কিশোরগঞ্জে নদীর তলদেশে সঞ্চালন লাইন মেরামত কাজের জন্য বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ। এতে করে চরম বিপাকে পড়েছেন স্থানীয়রা। গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। কিশোরগঞ্জ থেকে নূর মোহাম্মদের তথ্য ও রুবেল হোসাইনের ছবি নিয়ে রিপোর্ট। কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার পিটিআই গলির বাসিন্দা গৃহবধূ শর্মিন সুলতানের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। বিদেশ থেকে বেড়াতে এসেছেন 2 মেয়ে, মেয়ের জামাই ও নাতিরা, কিন্তু হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে পড়ায় কিভাবে চলবে রান্না, এ নিয়ে তার কপালে চিন্তার ভাঁজ। অন্য এক জায়গা থেকে সিলিন্ডার ধার করে কর্জ করে এনে কোনো রকম একটু রান্না কাজ করতেছে। তার মতো একই অবস্থা হাজার হাজার পরিবারের, বিশেষ করে শিশুদের খাবার তৈরি নিয়ে বিপাকে মায়েরা। অনেকেই সিলিন্ডার গ্যাস ও বৈদ্যুতিক চুলা ব্যবহার করে
পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। আমরা বড়রা না হয় বাইরে থেকে খাবার এনে খেতে পারি, কিন্তু বাচ্চারা তো আর চাইলে বাইরের খাবার খেতে পারে না, ওদের স্বাস্থ্য ঝুঁকি আছে। পাম্পে গ্যাস না থাকায় রোজগারের পথ বন্ধ হয়ে পড়েছে সিএনজি চালিত অটোরিকশা চালকদের। 2 দিন যাবত এখানে অপেক্ষা করতেছি, গ্যাস নাই, বাড়িতে যেতে পারতেছি না। সিএনজি ড্রাইভার আছে, এরা সার্বিক খুব কষ্টে আছে, দিন না দিন কাউন লাগে। কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার কাজিরচর গ্রামে একটি চুনা পাথরের কারখানায় অবৈধ গ্যাস সংযোগ নেয়ায় আড়িয়ালখা নদীর তলদেশে গ্যাসের মূল সঞ্চালন লাইনের পাইপ ক্ষতিগ্রস্ত হয়। বিপজ্জনকভাবে নির্গত হতে থাকে গ্যাস। বিষয়টি জানাজানি হলে টনক নড়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষের। শুরু হয় মেরামত কাজ। এ অবস্থায় সোমবার থেকে বন্ধ করে দেয়া হয় মূল সঞ্চালন লাইনের গ্যাস সরবরাহ। আগামী বৃহস্পতিবার নাগাদ মেরামত কাজ শেষ হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে জানান তিতাস গ্যাসের এই কর্মকর্তা। দিনরাত কাজ করতেছে শ্রমিকরা। আমরা আশা করতেছি যে আগামী বৃহস্পতিবারের ভিতরে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আর কি কাজ। এদিকে ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে অবৈধ চুনাপাথর কারখানার মালিক। সোমবার অভিযান চালিয়ে কারখানাটি উচ্ছেদ করেছে কটিয়াদি উপজেলা প্রশাসন। সময় সংবাদ, কিশোরগঞ্জ। টাকা দিলেই মিলছে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা। রাজশাহীতে মেম্বার, প্যানেল চেয়ারম্যান ও সমাজসেবা কর্মকর্তার সমন্বয়ে গড়ে উঠেছে অনিয়ম দুর্নীতির সিন্ডিকেট। এমনকি ভাতাভোগীদের সিম কার্ড নিজেদের কাছে রেখে চক্রটি অর্থ আত্মসাৎ করছে বলেও অভিযোগ উঠেছে। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। 6 লাখ রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের মেম্বার শাহাদাত হোসেন গত 2 বছরে প্রতিবন্ধী ভাতার 9 লাখ টাকা নিজের পকেটে ঢুকিয়েছেন, সেই গল্পই করছেন তিনি। অবশ্য ক্যামেরার সামনে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। যদি কেউ বলে থাকে তাহলে এটা মিথ্যা কথা বলেছে। ভাতাভোগীরা যেই মুঠোফোন নাম্বারে টাকা পান, সেই নাম্বার বছরের পর বছর ধরে নিজের কাছে রেখে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সম্প্রতি বাগমারা থেকে স্ট্যান্ড রিলিজ হয়েছেন সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান। জেলার 9টি উপজেলায় মেম্বার, চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানদের নিয়ে সিন্ডিকেট করে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ও শিক্ষা ভাতা দেয়া হয়। সরেজমিনে গিয়ে দেখা যায় মেম্বাররা 5 থেকে 10 হাজার টাকার বিনিময়ে সুস্থ মানুষকে প্রতিবন্ধী ভাতার কার্ড দিচ্ছেন। বেশ কয়েকটি পল্লী ঘুরেও সমাজসেবা অধিদপ্তরের তালিকায় থাকা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর 761 জন শিক্ষার্থীর কোনো হদিস মেলেনি। বয়স্ক ও বিধবা ভাতা নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। মেম্বার যারা মেম্বার, চেয়ারম্যান তাদের আত্মীয় টানে, যারা গরিব তাদের দিক 5,000 টাকা 10,000 টাকার বিনিময়ে তাদেরকে সুস্থ লোককে প্রতিবন্ধী সাজে তাদেরকে ভাতা করে দিয়েছে। তবে মেম্বার ও প্যানেল চেয়ারম্যানরা ভাতাভোগীদের কাছ থেকে টাকা নেয়ার কথা স্বীকার করলেও সেই টাকা উপজেলা সমাজসেবা অফিসারের কাছে দেওয়ার কথা জানান তারা। আবার অনেকে করেন অস্বীকার। অফিস নিছে, আপনার সমাজসেবা অফিস। কোনো প্রতিবন্ধী বা বয়স্ক ভাতার কারো 100টি টাকা খেয়েছি বা কারো 1 কাপ চা খেয়েছি, আমাকে আইনগত দিক থেকে যেটি শাস্তি দিবে আমি সেটি গ্রহণ করব। উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও জেলা প্রশাসক জানান তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এইরকম অভিযোগ যদি আসে অবশ্যই সেটা আমরা তদন্ত করে যদি যে প্রাপ্য নয় তাকে যদি দেওয়া হয় সেটি আমরা ক্যান্সেল করে দেবো। আমরা প্রত্যেকটা কার্ড ধরে ধরে ব্যক্তিকেও কিন্তু যাচাই করব। শনাক্তকৃত ফর্মেরও আমাদের বিষয় আছে, সেটা আসলে আছে কিনা অফিসে আমি এখনো পর্যন্ত পাইনি। যদি না থাকে অটোমেটিক্যালি যেটা ভুয়া বলতেছি আমরা সেটা বাতিল হবে। জেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে 3 মাস পর পর 1950 টাকা করে বয়স্ক ভাতা পান 1,05,330 জন, বিধবা ভাতা পান 47,617 জন। 3 মাস পর 2,700 টাকা করে প্রতিবন্ধী ভাতা পান 82,929 জন। এছাড়া আরও বিভিন্ন ভাতাভোগীর সংখ্যা 2,774 জন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দেখছেন বাংলা সময়, সঙ্গে থাকুন। গোপালগঞ্জে বসত ঘরের ওপর উল্টে পড়ল ট্রাক, প্রাণ গেল গৃহবধূর। ভোরে টেকেরহাট থেকে গোপালগঞ্জ যাচ্ছিল একটি ট্রাক। সদর উপজেলার মালেঙ্গা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি টিন শেড ঘরের ওপর উল্টে পড়ে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান গৃহবধূ সুরাইয়া। এই ঘটনায় চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
নরসিংদীর শিবপুরে সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন 4 জন। সকালে ইটাখোলা থেকে মনোহরদের দিকে যাচ্ছিল একটি সিএনজি চালিত অটোরিকশা। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেট কারের চাকা হঠাৎ বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা 5 জনই গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। মাদারীপুরে ফার্নিচার দোকানে রাখা কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও একজন। সকালে ডাসারের কাঠের পুল এলাকায় রবিউল মাতুব্বরের ফার্নিচারের দোকানে কাজে আসেন শ্রমিকরা। হঠাৎ দোকানে থাকা কেমিক্যালের একটি ড্রাম বিকট শব্দে বিস্ফোরণ হয়। ঘটনাস্থল থেকে আহত শ্রমিক নীরব ও দোকান মালিক রবিউলকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে নীরবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। সাভারের আশুলিয়ায় গ্যাস সঞ্চালন লাইনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় 2 জন আহত হয়েছেন। সকালে পল্লী বিদ্যুৎ বাসস্ট্যান্ড এলাকায় বাটের নিচে থাকা তিতাসের সরবরাহ পাইপলাইনের একটি ত্রুটিপূর্ণ স্থানে বিস্ফোরণ ঘটে, পরে আগুন ধরে যায়। এ সময় ফুটপাতে অবস্থানরত 2 সবজি বিক্রেতা দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে গ্যাস পাইপলাইনের ত্রুটিপূর্ণ অংশ তাৎক্ষণিকভাবে মেরামত করা সম্ভব হয়নি। স্থানীয়দের অভিযোগ, তিতাস কর্তৃপক্ষের অবহেলা ও নিয়মিত রক্ষণাবেক্ষণ না থাকায় এমন দুর্ঘটনা। গ্যাসের যে লাইনটা আগে থেকে সামান্য লিকেজ ছিল, এখন সেটা ফাইটা গেছে গ্যাসের চাপের কারণে, ফাইটা আগুন ধরছে। যে দোকানের নিচে লাইনটা ছিল ওইখানে আগুন ধরে ওই দোকানের মালামাল সব পুড়ে গেছে, মাথায় আগুন পড়ছে, হালকা দাড়ি পুড়ে গেছে। আমরা জাস্ট আগুনটা এখন নিয়ন্ত্রণে রাখছি, বাট গ্যাস লাইন থেকে তিতাস গ্যাস থেকে যখন আসবে অফ করে দিলে এখন মোটামুটি কোনো সমস্যা নাই। বাট যদি কোনো রকম কোনো স্পার্কিং পায় তখন আবার বড় ধরনের প্রবলেম হতে পারে। Thai Aluminium. The better is now the best. প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দিয়ে অব্যাহতি পাওয়া এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে সাইবার সুরক্ষা আইনে গ্রেফতার করা হয়েছে। ভোরে রাজধানীর মণিপুরি এলাকার একটি আবাসিক ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। বেলা 11:30টার দিকে তানভীরকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। সদর আমলি আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে নেয়ার পথে আদালত চত্বরে গাজী সালাউদ্দিন তানভীরের ওপর ডিম নিক্ষেপ করে ছাত্রদল নেতারা বিভিন্ন স্লোগান দেন। এর আগে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেয়ায় বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে গত 2রা আগস্ট তানভীরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করেন। চাঁপাইনবাবগঞ্জে বালুবহাল আইন লঙ্ঘন করে লোকালয়ের কাছাকাছি পদ্মা নদী রক্ষা বাঁধের পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে 1 মাস ধরে লাঠি সোঁটা নিয়ে নদী পাহারা দিচ্ছেন স্থানীয়রা। দফায় দফায় ভাঙচুর করা হয়েছে ড্রেজার ও বালু উত্তোলনের সরঞ্জাম। বাঁধ, বসতবাড়ি, ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠান রক্ষায় নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবি তাদের। জাহাঙ্গীর আলমের তথ্য ও শাহজাহান আলীর ছবি নিয়ে রিপোর্ট। দফায় দফায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে ড্রেজার ও বালু উত্তোলনের যন্ত্রপাতি। লাঠিসোঁটা হাতে স্থানীয়দের এই প্রতিরোধ। গত 1 মাস ধরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা, আলাতুলি, শাহজাহানপুর, নারায়ণপুর সহ কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা পালাক্রমে নদী পাহারা দিচ্ছেন। তাদের অভিযোগ, নদী পার ঘেঁষে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে প্রতি বছর নদী গর্ভে বিলীন হচ্ছে হাজার বিঘা ফসলি জমি। বাঁধটি তো হুমকির মুখে পড়ে গেছে ইতিমধ্যে, আর বাকি যেটুকু আছে এটুকু একেবারে বিলীন হয়ে যাবে। বাঁধ তো এখন হুমকির মুখে, আমরা যাব কোথায়? আমাদের জায়গা জমি তো আর নাই। পানি উন্নয়ন বোর্ড বলছে, নির্ধারিত সীমানার বাইরে বালু উত্তোলন চলতে থাকলে নদী রক্ষা ঝুঁকির মুখে পড়বে। আর জেলা প্রশাসনের দাবি, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাঁধের যাতে না ভাঙে বা বাঁধের প্রতি হুমকি স্বরূপ এরকম কোনো কাজে আমরা অনুমোদন দেব না, বা এরকম কোনো অভিযোগ পেলে আমরা সাথে সাথে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। নির্ধারিত এরিয়ার বাইরে গিয়ে অবশ্যই বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। এমন কোনো ঝুঁকি তৈরি হয় যে
সরকারি কোনো অবকাঠামো বা বাঁধ যদি ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো আশঙ্কা তৈরি হয়, সেখানে অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা নেব। ভারত থেকে প্রবেশ করে চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলার প্রায় ৩৫ কিলোমিটার জুড়ে প্রবাহিত হয়েছে পদ্মা নদী। এর মধ্যে প্রায় ২১ কিলোমিটার এলাকায় রয়েছে নদী রক্ষা বাঁধ। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। নেত্রকোনার মহাদেও নদীতে বালু তোলার সময় 2 নৌকার মাঝে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। পুলিশ জানায়, রিফাত প্রায় প্রতিদিনই নিষিদ্ধ থাকা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের শ্রমিকের কাজ করতেন। সকালে প্রতিযোগিতামূলক বালু তুলতে গিয়ে 2 নৌকার মাঝখানে চাপা পড়েন তিনি। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রিফাত সুনামগঞ্জ জেলার মধ্যনগরের সেকুল মিয়ার ছেলে। চুরি, ছিনতাই কিংবা ইফটিজিং যে কোনো অপরাধ মুহূর্তেই শনাক্ত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নওগাঁ জেলা পুলিশ। শহরের অলিগলি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে এআই ক্যামেরা। শহরের কোনো স্থানে অপরাধীর দেখা মিললেই কৃত্রিম বুদ্ধিমত্তা চিহ্নিত করে বার্তা পাঠিয়ে দিচ্ছে পুলিশ কন্ট্রোল রুমে। রকিবুল ইসলামের ছবিতে এবার রকের রিপোর্ট। প্রতিনিয়ত ছুটে চলা অসংখ্য যানবাহন আর মানুষের কোলাহল এখন নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে কন্ট্রোল রুম থেকে। নওগাঁ শহরের কেন্দ্রবিন্দু মুক্তির মোড় সহ গুরুত্বপূর্ণ সবখানে বসানো এসব এআই নির্ভর ক্যামেরা ঘটনাস্থলের ছবি ও ফুটেজ সরবরাহের পাশাপাশি অপরাধীকে দ্রুত চিহ্নিত করতে কার্যকর ভূমিকা রাখছে। মোড়ে মোড়ে 4 থেকে 6টি করে লাগানো ক্যামেরায় এখন নিয়ন্ত্রিত হচ্ছে শহর। 38.36 বর্গ কিলোমিটার এলাকা আর 3.5 লাখ মানুষের বাস এই শহরে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে যেমন বাড়ছে জনসংখ্যা, তেমনি বাড়ছে অপরাধের প্রবণতাও। একটা বিপদ হলে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে অপরাধীকে শনাক্ত করতে পারবে, পাশাপাশি অপরাধীরাও বিপদে থাকবে, ভয়ে থাকবে। এআইসিসি ক্যামেরা যেটা ইনস্টল করা হয়েছে নওগাঁতে, যারা ব্যবসায়িক থেকে শুরু করে সবার জন্য খুব উপকারী। অপরাধ অনেক কমে আসবে বলে আশা পুলিশের। শহরের গুরুত্বপূর্ণ স্থানসমূহ আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কানেক্টেড ডিজিটাল সার্ভিলেন্সের আওতায় নিয়ে আসছি। 99টি ইউনিয়ন ও 11টি উপজেলা নিয়ে গঠিত নওগাঁয় পর্যায়ক্রমে উপজেলাগুলোতেও এমন আধুনিক প্রযুক্তির নিরাপত্তা ব্যবস্থা সম্প্রসারণের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। যশোরে 1,10,00,000 টাকার বেশি মূল্যের 5টি স্বর্ণের বার সহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। বিজিবি জানায়, মঙ্গলবার রাতে যশোর বেনাপোল মহাসড়কের গাজীর দরগাহ এলাকায় গাড়ি তল্লাশি করা হচ্ছিল। এ সময় বেনাপোলগামী একটি বাস থেকে ফারুক নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে 5টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য 1,10,47,231 টাকা। আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দিয়ে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মেহেরপুরে মাদক বিরোধী অভিযানে নারীসহ 5 কারবারিকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে কাজীপুর গ্রামের চিহ্নিত কয়েকজন মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় শিপন নামের এক মাদক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে 4 কেজি গাঁজা জব্দ করা হয়। পরে আরেক মাদক ব্যবসায়ী তানজিরার বাড়ি থেকে 4 পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এক নারীসহ 5 জনকে আটক করা হয়েছে। মাদারীপুরে কৃষক আবুল কালাম আকন হত্যাকাণ্ডের ঘটনায় থানায় জিডি করতে যাওয়ার পথে নিহতের মেয়ের ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। স্থানীয়রা জানায়, সদরের কালিকাপুর গ্রামের কৃষক আবুল কালাম আকনের সঙ্গে তার ভাই মুজিবুর আকনের জমিনে বিরোধ চলছিল। 28 জুলাই কালামকে কুপিয়ে জখম করার পর অভিযোগ ওঠে মুজিবুর ও তার লোকজনের বিরুদ্ধে। চিকিৎসাধীন অবস্থায় 30 জুলাই মারা যায় কালাম। এ ঘটনায় নিহতের স্ত্রী পারুল বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেন। এরপর আসামিরা বাদীপক্ষকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। সকালে থানায় জিডি করতে যাচ্ছিল নিহতের 2 মেয়ে বিথি ও শিউলি। ইজি বাইকে রড দিয়ে বিথির মাথায় আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহত অবস্থায় বিথিকে উদ্ধার করে মাদারীপুর 250 শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অভিযোগ পেয়ে দোষীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। দেখছেন বাংলা সময়। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সংসদ সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। গর্ববোধ করবে আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি।
জুলাইকে যেন ধারণ করতে পারি, আমরা যেন জনগণের চেতনাকে, জনগণের আশাকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে পারি, এটি হওয়া উচিত আমাদের আজকের সংকল্প। আসুন আমরা অঙ্গীকার করি, জুলাইয়ের আত্মত্যাগকে জাতীয় জীবনের প্রেরণায় রূপ দেব, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে সুদৃঢ় করব, জাতীয় সংসদের মর্যাদা এবং কার্যকারিতা সমুন্নত রাখব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি বাংলাদেশ রেখে যাব যেখানে ক্ষমতার নয়, আইনের সুশাসনের বিজয় হবে, বিভেদের নয়, জাতীয় ঐক্যের জয় হবে, ব্যক্তি ও দলের নয়, জনগণের স্বার্থই হবে রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ মানদণ্ড। সকল গণতান্ত্রিক শক্তিকে ফ্যাসিবাদ, চরমপন্থা ও উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের প্রিয় বাংলাদেশকে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি দান করেন, আমাদের গণতন্ত্রকে সুদৃঢ় করেন, জাতীয় সংসদের মর্যাদা সমুন্নত রাখার শক্তি দান করেন এবং জনগণের কল্যাণে সততা, প্রজ্ঞা ও ন্যায়ের সাথে দায়িত্ব পালনের তৌফিক দান করেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাকে আমন্ত্রণ জানাবার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সংসদ সচিবালয়ে বক্তব্য রাখছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিতে লালমনিরহাটে বেড়েছে তিস্তার পানি। বিকেলে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানির উচ্চতা 52.15 মিটার রেকর্ড করা হয়। এতে তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, বৃষ্টিপাত কমে আসলে স্বাভাবিক হবে পরিস্থিতি, তবে নিম্নাঞ্চলের মানুষকে দেয়া হয়েছে সতর্ক থাকার পরামর্শ। সময় 1.25 কোটি টাকার প্রকল্প, 2 দফা লিফট সরবরাহ, একাধিক তদন্ত কমিটি, তবু আটকে আছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ লিফট স্থাপন। বিষয়টি সুরাহা করতে অনেকটা লুকিয়ে তদন্ত করে গণপূর্তের উচ্চতর কারিগরি কমিটি। আব্দুস সালামের ছবিতে মওদুদ রানার রিপোর্ট। আলোচিত লিফট জালিয়াতির তদন্তে নির্ধারিত সময়সীমার প্রায় 1 মাস পর 3 আগস্ট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসে গণপূর্তের উচ্চ কারিগরি কমিটি। হাসপাতালটির 5 তলার আইসিইউতে 1,25,00,000 টাকায় বেড কাম প্যাসেঞ্জার লিফট বসানোর কথা ছিল। অভিযোগ উঠেছে, ঠিকাদার বসিয়ে দেন সাধারণ মানের লিফট। বিষয়টি ধরা পড়ার পর 2024 সালের জুনে সেটি খোলা হয়। গত বছরের অক্টোবরে দ্বিতীয় লিফট এলে সেটিও নির্ধারিত মান অনুযায়ী না হওয়ায় স্থাপনের অনুমতি মেলেনি। আজকে আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি এখান থেকে সব জানা যাচ্ছে না, আরও আমাদের আইডি, গুগল সব চেক করে প্রিলিমিনারি আরও ডাটা নিয়ে আমরা আবারও স্টাডি করতে থাকবো, ফাইনাল কিছু করতে পারি। দ্বিতীয় লিফট নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের গঠিত কমিটির প্রতিবেদনে আগের চেয়েও গুরুতর অনিয়মের অভিযোগ ওঠে। অথচ গণপূর্তের নিজস্ব কমিটি সেই তদন্তের আগেই চিঠিতে জানায় লিফট মান অনুযায়ী সরবরাহ হয়েছে, বাধা নেই স্থাপনে। 2 পরস্পর বিরোধী প্রতিবেদনেই বাড়িয়েছে জটিলতা। ভিন্নতা কেন হলো সেটা একটু আমরা বের করার চেষ্টা করতেছি। ফাইনালি কি হবে সেটা আমরা জানাই দেব। একটু ভিন্নতা আছে বিদায়তে আবার আসতে হলো। কাউকে বাঁচানো আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা যেন আমাদের সঠিক স্পেক্স অনুসারে যে যন্ত্রপাতি আছে সেটা যেন আমরা পাই, এবং সেটা পাওয়ার জন্য 2 বার চিঠি দেওয়া হয়েছে। লিফট না থাকায় বিকল্প উপায়ে 5 তলার আইসিইউতে মুমূর্ষ রোগী ওঠানো নামানো করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বজনরা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। পুরাতন বগুড়া রোড হিসেবে পরিচিত সিরাজগঞ্জ সদর রায়গঞ্জ আঞ্চলিক সড়কের বেহাল অবস্থায় চরম দুর্ভোগে 2 উপজেলার প্রায় 30 গ্রামের মানুষ। সামান্য বৃষ্টিতেই দেখা দেয় জলাবদ্ধতা। এতে খানাখন্দে সৃষ্টি হয়ে ছোট বড় দুর্ঘটনায় হতাহত হচ্ছেন যাত্রী ও পথচারীরা। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। সড়কে খানাখন্দে জমে আছে পানি, কোথাও কার্পেটিং ও ইট উঠে গেছে, আবার কোথাও কাদামাটিতে চলাচলের অনুপযোগী। এমন ভোগান্তি পুরাতন বগুড়া রোড হিসেবে পরিচিত সিরাজগঞ্জ সদর রায়গঞ্জ আঞ্চলিক সড়কের। প্রতিদিন সড়কটি দিয়ে সদরের সঙ্গে তারাস ও রায়গঞ্জের ব্যবসা বাণিজ্য ও বিভিন্ন কাজের জন্য যাতায়াত করেন কয়েক হাজার যাত্রী। ভাঙা সড়কের কারণে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন। বর্ষাকালেই নয়, গরমকালেও আমাদের যেখানে স্কুলে যেতে 15 মিনিট সময় লাগার কথা সেখানে আমাদের আধা ঘন্টা সময় লেগে যাচ্ছে। এই রাস্তাঘাটে রোগী নিয়ে কিংবা একটু পোয়াতি নিয়ে যা হসপিটালে যাওয়ার মতো কোনো শক্তি নেই। সড়ক বিভাগ জানায়, কাঠেরপুল থেকে ধানগড়া পর্যন্ত 21 কিলোমিটার নতুন সড়ক নির্মাণের একটি প্রকল্প ইতিমধ্যে পাশ
রয়েছে, দ্রুত কাজ শুরু করা হবে। আমরা আগামী সপ্তাহে খুব শীঘ্রই আমরা দরপত্র আহ্বান প্রক্রিয়ায় যাব এবং আশা করি খুব দ্রুতই কাজ শুরু করা যাবে। সড়ক ও জনপথ বিভাগের তথ্য মতে 24 ফুট প্রশস্তের 21 কিলোমিটার নতুন সড়ক ও 5টি নতুন সেতু নির্মাণের ব্যয় ধরা হয়েছে 382 কোটি টাকা। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। খানাখন্দে ভরা সড়ক, সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। নাটোর পৌরসভার বিভিন্ন সড়কের বেহাল অবস্থায় ভোগান্তিতে বাসিন্দারা। এক যুগেরও বেশি সময় ধরে এ সংস্কার না হওয়ায় অনেক স্থানে পাকা সড়কের অস্তিত্বই নেই। আল মামুনের পাঠানো তথ্য ও রকুনুজ্জামানের ছবিতে প্রতিবেদন। সড়কের খানাখন্দে জমে আছে পানি, কোথাও কোথাও পিচ ঢালা সড়কের আর কোনো অস্তিত্ব নেই, যেন কেবল স্মৃতিচিহ্নটুকুই অবশিষ্ট। এটি নাটোর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ সড়ক। এই পথ দিয়ে প্রতিদিন চলাচল করেন হাজারো মানুষ। শুধু এই ওয়ার্ডেই নয়, পৌরসভার 9টি ওয়ার্ডের মধ্যে অন্তত 6টি ওয়ার্ডের অধিকাংশ সড়কেরই এমন চিত্র। দীর্ঘ 10 বছরের বেশি সময় ধরে সংস্কার না হওয়ায় অনেক পাকা সড়ক এখন মাটির রাস্তায় পরিণত হয়েছে। পৌরসভা কর্তৃপক্ষের এই গাফিলতির কারণে আজকে এখানে কোনো উন্নয়নের কর্মকাণ্ড ঘটেনি। আমরা 17 বছর হলে এই রাস্তা দিয়ে চলাচল করতে পারি না, পৌরসভা কোনো দেখাশোনা করে না। জনদুর্ভোগের বিষয়টি স্বীকার করে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে দ্রুত সড়ক সংস্কারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পৌরসভার যে সকল রাস্তাগুলো নষ্ট হয়ে গিয়েছে অথবা সেখানে চলাচলের সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলো আমরা খুব দ্রুত ব্যবস্থা নেব এবং আশা করি হচ্ছে যে খুব অল্প দিনের মধ্যে আমরা রাস্তাগুলো সংস্কার করব। প্রায় 15 বর্গ কিলোমিটার আয়তনের নাটোর পৌরসভায় রয়েছে প্রায় 120 কিলোমিটার পাকা সড়ক। সময় সংবাদ, নাটোর। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দ্রোহের আগুনে মুক্তির 36 জুলাইয়ে শহীদদের স্মরণ, জেলায় জেলায় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, গণ অভ্যুত্থানের চেতনায় দেশ গঠনের অঙ্গীকার। এবং টাকা দিলেই মিলছে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা। রাজশাহীতে সমাজসেবা কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সিন্ডিকেট, সুবিধাভোগীদের সিম রেখে অর্থ আত্মসাতের অভিযোগ। এই ছিল বাংলা সময়। এরপর দেখবেন সন্ধ্যার সময়, সঙ্গে থাকবেন জিনাতারা জশোয়া। আলিশা, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।